আচ্ছা, একবার ভাবুন তো, যদি এমন হতো যে আপনার মনের ভেতরের সব অপ্রকাশিত অস্বস্তিকর অনুভূতিগুলোকে আপনি কোনো অসাধারণ সৃষ্টিতে বদলে ফেলতে পারতেন। শুনতে অদ্ভুত লাগলেও মনোবিজ্ঞানের জগতে এই ধারণাটা কিন্তু খুবই পরিচিত। একেই বলা হয় সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। চলুন আজ এই ফ্যাসিনেটিং প্রক্রিয়াটা নিয়েই কথা বলা যাক, যা আমাদের ভেতরের শক্তিকে একটা নতুন রূপ দিতে পারে। আমরা প্রথমে জানব সাবলিমেশন জিনিসটা ঠিক কি। তারপর দেখব সিগমন্ড ফ্রয়েড আর কার্ল ইয়ুংয়ের মধ্যে এ নিয়ে কি মতপার্থক্য ছিল। আর সবশেষে আজকের দিনে আমরা কিভাবে এই ধারণাকে কাজে লাগাতে পারি সেটাও আলোচনা করব। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। মনোবিজ্ঞানের ভাষায় সাবলিমেশন আসলে কি, আর কেনই বা এটাকে এত শক্তিশালী একটা ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষা কৌশল হিসাবে দেখা হয়। আমাদের সবার মধ্যেই তো মাঝে মাঝে এমন কিছু চিন্তা বা অনুভূতি আসে যা আমাদের অস্বস্তিতে ফেলে দেয়, তাই না? রাগ, হিংসা বা এমন কিছু তীব্র আকাঙ্ক্ষা যা সমাজের সহজে প্রকাশ করা যায় না। কিন্তু কি হবে যদি সেই নেতিবাচক শক্তিগুলোই কোনো অসাধারণ শিল্পকর্ম বা কোনো যুগান্তকারী আবিষ্কারের উৎস হয়ে ওঠে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের সাবলিমেশনের মূল ধারণার দিকে নিয়ে যায়। খুব সহজ করে বললে, সাবলিমেশন হলো একটা প্রসেস যেখানে আমাদের মনের অগ্রহণযোগ্য ইচ্ছাগুলো, যেমন ধরুন তীব্র রাগ বা অ্যাগ্রেসিভ মনোভাব, সেগুলোকে আমরা একটা পজিটিভ দিকে চালিত করি। যেমন একজন সার্জন তার অ্যাগ্রেসিভ মনোভাবকে অপারেশনের নিখুঁত কাজে ব্যবহার করেন, বা একজন শিল্পী তার মনের কষ্টকে একটা অসাধারণ ছবিতে ফুটিয়ে তোলেন। মনোবিজ্ঞানীরা বলেন এটা একটা পরিণত আর স্বাস্থ্যকর মানসিকতার লক্ষণ। এই সাবলিমেশনের ধারণাটা প্রথম জনপ্রিয় করেছিলেন মনোবিশ্লেষণের জনক সিগমুন্ড ফ্রয়েড। চলুন এবার তার দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ফ্রয়েড বিশ্বাস করতেন যে মানব সভ্যতা টিকে আছে আমাদের আদিম প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করার উপর ভিত্তি করে। তার মতে, আমরা যদি আমাদের সব ইচ্ছা পূরণ করতে শুরু করি তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। তাই এই প্রবৃত্তিগুলোকে দমন না করে সেগুলোকে একটা ভালো পথে চালিত করার সবচেয়ে কার্যকর উপায় হল সাবলিমেশন। এটাই আমাদের সভ্য করে তোলে। ফ্রয়েডের মডেলটা অনেকটা এরকম। আমাদের মনের ভেতরে আছে ইড, যা আমাদের সব আদিম ইচ্ছার শক্তি তৈরি করে, অনেকটা একটা বাচ্চার মতো যে এক্ষুনি সব চায়। অন্যদিকে আছে সুপার ইগো, যা আমাদের বিবেক বা সমাজের নিয়মকানুনের প্রতীক। সে সবসময় ঈদকে আটকাতে চায়। আর এই দুজনের মাঝে দাঁড়িয়ে আছে ইগো, যে মধ্যস্থতা করে। ইগো তখন ঈডের সেই প্রচণ্ড শক্তিকে একটা গঠনমূলক আর সামাজিকভাবে গ্রহণযোগ্য দিকে চালিত করে। ফ্রয়েডের এই পুরো ধারণাটাকে একটা স্টিম ইঞ্জিনের সাথে তুলনা করা যায়। ইঞ্জিনের ভেতরে যেমন প্রচণ্ড চাপ তৈরি হয়, আমাদের মনেও তেমনি লিবিডো বা মানসিক শক্তির চাপ তৈরি হয়। সাবলিমেশন সেই চাপটাকে নষ্ট না করে বাষ্পের মতো একটা সঠিক পথে বের করে দেয়, যা দিয়ে একটা গোটা ট্রেন চলতে পারে। মানে শক্তিটা নষ্ট হলো না, শুধু তার রূপটা বদলে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ফ্রয়েডের এই যান্ত্রিক ধারণার সাথে সবাই কিন্তু একমত হতে পারেননি। আর তার সবচেয়ে বড় সমালোচক ছিলেন তারই এক সময়ের ছাত্র কার্ল ইয়ুং। তিনি সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরেন। ইয়ুংয়ের এই কথাটা কিন্তু বেশ গভীর। তিনি বলতে চেয়েছেন ফ্রয়েড আমাদের অচেতন মনকে একটা ভয়ঙ্কর দানব হিসেবে দেখতেন, যাকে সবসময় তালাবন্ধ করে রাখা দরকার। আর সাবলিমেশন ছিল তার কাছে সেই তালা বা খাঁচা তৈরির একটা কৌশল মাত্র। তার মতে ফ্রয়েডের এই ভাবনাটা ভয় থেকে তৈরি হয়েছিল। ইয়ুং ঠিক এর উল্টোটা বিশ্বাস করতেন। তার মতে আসল বিপদটা আমাদের অচেতন মন নয়, বরং তাকে জোর করে দমন করার চেষ্টা করাটাই বিপদ। তিনি বলতেন আমাদের অচেতন মনের গভীরে শুধু অন্ধকার নয়, বরং সৃজনশীলতা, প্রজ্ঞা আর জ্ঞানের এক বিশাল ভাণ্ডার লুকিয়ে আছে। তাকে ভয় না পেয়ে বোঝার চেষ্টা করতে হবে। তাই ইয়ুংয়ের কাছে ব্যাপারটা ছিল একটা অ্যালকেমিক্যাল ট্রান্সফরমেশন বা রাসায়নিক রূপান্তরের মতো। পুরনো দিনের অ্যালকেমিস্টরা যেমন সাধারণ ধাতুকে সোনা বানানোর চেষ্টা করত, ইয়ুং মনে করতেন আমাদের আদিম প্রবৃত্তিগুলো হল সেই সাধারণ ধাতু। আর আমাদের কাজ হল তাকে দমন না করে সচেতনভাবে সেই শক্তিকে একীভূত করে মানসিক পূর্ণতা বা সোনায় রূপান্তরিত করা। দেখুন এই স্লাইডটা দুজনের পার্থক্যটা কি সুন্দরভাবে তুলে ধরেছে।
একদিকে ফ্রয়েড একজন দক্ষ ইঞ্জিনিয়ারের মতো, যিনি শক্তিকে নিয়ন্ত্রণ করে একটা নির্দিষ্ট দিকে চালিত করতে চাইছেন যাতে সভ্যতা টিকে থাকে। আর অন্যদিকে ইয়ুং একজন অ্যালকেমিস্টের মতো, যিনি ভেতরের শক্তিকে ভয় না পেয়ে তাকে রূপান্তরিত করে আরও মূল্যবান কিছু, অর্থাৎ মানসিক পূর্ণতা তৈরি করতে চাইছেন। আচ্ছা, এই সব তো গেল ফ্রয়েড আর ইয়ুংয়ের তাত্ত্বিক আলোচনা, কিন্তু আজকের দিনে আমাদের ব্যক্তিগত জীবনে এই ধারণাগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কোথায়? চলুন দেখি এই শক্তিকে কিভাবে সাফল্যের চাবিকাঠি হিসাবে ব্যবহার করা হচ্ছে। বিখ্যাত লেখক নেপোলিয়ন হিল তার বেস্টসেলিং বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে সেক্স ট্রান্সমিউটেশন বলে একটা ধারণার কথা বলেন। এটা আসলে সাবলিমেশনেরই একটা আধুনিক এবং প্রায়োগিক রূপ। তিনি এটাকে ব্যক্তিগত সাফল্যের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে দেখেছেন। হিলের মতে যৌন শক্তি শুধু শারীরিক কোনো ব্যাপার নয়, এটা আসলে একটা প্রচণ্ড সৃজনশীল শক্তি। সম্ভবত মানুষের ভেতরের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি এটাই। তিনি তার গবেষণায় দেখিয়েছেন যে পৃথিবীর সেরা শিল্পী, লেখক, উদ্ভাবক এবং নেতারা এই শক্তিকে দমন করেননি, বরং সচেতনভাবে তাদের কাজের দিকে চালিত করেছেন। এটাই নাকি তাদের অসাধারণ সাফল্যের পেছনের রহস্য। সুতরাং মূল কথাটা হলো ইচ্ছাকে মেরে ফেলার নয়, বরং তাকে একটা উচ্চতর, আরও বড় লক্ষ্য দেওয়া। এটা ইচ্ছাশক্তি আর সচেতনতার একটা দারুণ অনুশীলন, যা আমাদের সাধারণ জীবন থেকে অসাধারণ সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। তাহলে ফ্রয়েড, ইয়ুং এবং নেপোলিয়ন হিলের এই পুরো আলোচনা থেকে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম? চলুন মূল বিষয়গুলো একবার গুছিয়ে নেওয়া যাক। এই টেবিলটা পুরো বিতর্কের একটা চমৎকার সারসংক্ষেপ, তাই না? একদিকে ফ্রয়েডের নিয়ন্ত্রণে দর্শন, যেখানে ভেতরের শক্তিকে সমাজের প্রয়োজনে কাজে লাগানো হচ্ছে, আর অন্যদিকে ইয়ুংয়ের রূপান্তরের দর্শন, যা ব্যক্তিগত সৃজনশীলতা আর পূর্ণতার দিকে আমাদের নিয়ে যায়। পথ দুটো হয়তো আলাদা, কিন্তু দুজনেরই কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের ভেতরের সেই অপরিমেয় শক্তি। তবে এত সব মতপার্থক্য সত্ত্বেও ফ্রয়েড এবং ইয়ুং দুজনেই কিন্তু একটা বিষয়ে একমত ছিলেন: আমাদের আদিম প্রবৃত্তিগুলোর মধ্যে প্রচণ্ড শক্তি লুকিয়ে আছে। আসল প্রশ্নটা হলো, আমরা সেই শক্তিকে কিভাবে দেখব আর ব্যবহার করব? তাকে কি দমন করব, নাকি নতুন কিছু সৃষ্টি করার কাজে লাগাব? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবা উচিত। আমরা কি আমাদের ভেতরের শক্তিকে একটা দানব মনে করে সারা জীবন তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব, নাকি তাকে সৃজনশীলতার এক অফুরন্ত উৎস হিসেবে গ্রহণ করে নতুন কিছুতে রূপান্তরিত করব? উত্তরটা হয়তো আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির মধ্যেই লুকিয়ে আছে।